এই এলাকার সর্বস্তরের গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী, প্রায় 200 মাইক দেওয়া আছে বিস্তীর্ণ এলাকায়। এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে বিরোধীদের সভা শোনা নিষিদ্ধ আছে। বিরোধী রাজনৈতিক দল বা বহুদলীয় গণতন্ত্রের যে বিধিবিধান, তার অসুবিধা আছে আমরা জানি। যত দূর আমার চোখ যাচ্ছে, জানলা, বারান্দা, দরজার ফাঁক, দোকানের ভিতর বাইর সব জায়গা থেকে মানুষ বক্তব্য শোনার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি। তাই উপবিষ্ট এবং যাদের কাছে আমার কণ্ঠস্বর যাচ্ছে, সবাইকে জয় শ্রীরাম ধ্বনির সাথে সাথে আন্তরিক দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আমি 2টো থেকে বিধাননগর এলাকাতে আছি। প্রায় সহস্রাধিক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থককে নিয়ে গোটা বিধাননগর জুড়ে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে, গত সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙা হয়েছে। 36 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থীর ভাই দত্তাবাদে তার গলাতে পর্যন্ত খুর মারা হয়েছে। এইভাবে গোটা বিধাননগর এলাকাতে তৃণমূল পার্টির গুন্ডারা কাটমানি কাউন্সিলরদেরকে আবার জেতানোর জন্য সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে। তার বিরুদ্ধে আমরা আজকে বিধাননগর কমিশনারেটে বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছি। তারপরে বিধাননগর কমিশনারেটের গেট থেকে নেতাজি মূর্তি পর্যন্ত প্রায় 4টি আইল্যান্ড বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান আমি করেছি এবং সেখানে বহু মানুষের শুভেচ্ছা, আশীর্বাদ এবং সমর্থনের ছোঁয়া আমি দেখতে পেয়েছি। এই সভাতে আমি এসেছি, এখানে এই সভা নাকি করতে দেওয়া হবে না। এই সভা যখন শুরু হয়, এখানকার যিনি তৃণমূলের প্রার্থী মিনু দেবী নিজে 4-5 জন সমর্থক নিয়ে অটো করে একবার দুবার এখানে যাতায়াত করে গেছেন। উদ্দেশ্য কি? যাতে এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা উদাত্ত কণ্ঠে এদের দুর্নীতির কথা, এই রাজ্যের বেকারদের কথা, এই রাজ্যের ভয়াবহ অবস্থার কথা না তুলে ধরতে পারি। কিন্তু আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই। আর আমি তো, আপনারা জানেন, লক্ষণ শেখ সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, গোটা পশ্চিম বাংলায় সিপিএম ছাড়া কিছু নেই, সেদিন আমি 1,73,000 ভোটে লক্ষণ শেখকে হারিয়েছিলাম তমলুক লোকসভা কেন্দ্রে। মমতা ব্যানার্জির যখন সূর্য মধ্য গগনে 213টা আসনে জিতছেন, সেদিন আমি নন্দীগ্রামের মাটিতে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে পরাজিত করা লোক শুভেন্দু অধিকারী। তাই ভয় দেখিয়ে, চমকে, চোখ দেখিয়ে মিটিং এর সামনে অটো নিয়ে স্লোগান দিয়ে আর যাকে ভয় দেখাতে পারুন, আমাকে আপনারা ভয় দেখাতে পারবেন না। আমি ধন্যবাদ জানাবো এখানে যারা নেতৃবৃন্দ আছেন, অনুপম ঘোষ, কনক দেবনাথ, বিধায়ক নেতা বঙ্কিম ঘোষ সহ আমাদের সমস্ত সাথীবৃন্দকে। আমরা এখানে সমবেত হয়েছি 37 নম্বর ওয়ার্ডের প্রার্থী আমাদের প্রমিতা সাহা ঘোষ, তার সমর্থনে। ইভিএম এ তার 1 নম্বরে আছে প্রতীক, তার পদ্মফুল। এর বাইরেও আমরা ইন্দ্রজিৎ প্রসাদ সিংকে পেয়েছি 28 নম্বর ওয়ার্ডের প্রার্থী, দেবাশিস জানাকে পেয়েছি 31 নম্বর ওয়ার্ডের প্রার্থী, যার এলাকায় গতকাল আমরা সভা করেছি। আমাদের মলিপাল প্রার্থী আছেন 33, আর 34 নম্বরের কৌশিক বিশ্বাস, এরা আমাদের প্রার্থী আছেন। এদের সমর্থনে আমরা এখানে সভা করছি। আপনারা জানেন যে বিধাননগর কর্পোরেশন, এই বিধাননগর
ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি উপহার আমাদের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য। সেই বিধাননগর কর্পোরেশনে অনেকদিন পরে প্রশাসক দিয়ে বোর্ড চালানোর পরে তারা এখানে নির্বাচনের ব্যবস্থা করেছেন। আপনারা জানেন বিধাননগর কর্পোরেশনে যে মানুষের নাগরিক পরিষেবার কথা, সেই পরিষেবা আপনাদের এখানে ন্যূনতম ভাবে দেওয়া হয় না। উল্টো দিকে ট্রেড লাইসেন্সের ফি থেকে শুরু করে, বিল্ডিং প্ল্যানের ফি থেকে শুরু করে, মিউটেশন কনভার্সনের ফি থেকে শুরু করে, এমনকি আপনাদের ইলেকট্রিকের যে মিটার রেন্ট, যা 2011 সালের আগে WBSEDCL কে দিতেন, অনেক গুণ ধরে বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর থেকে কর আদায় করা ছাড়া অন্য কোনো কাজ এই বিধাননগরের কর্পোরেশন করেনি। এমনকি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার বড় বড় শহরগুলিকে যখন দূষণমুক্ত পরিবেশ তৈরি করার জন্য, পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা তৈরি করার জন্য স্মার্ট সিটি, গ্রিন সিটি মিশনের আওতায় এনে এই শহরগুলিকে আধুনিকীকরণ করতে চেয়ে চিঠি দিয়েছিল রাজ্যের সরকারকে, তখন এই রাজ্যের সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক কারণে বিধাননগরকে গ্রিন সিটি মিশন, স্মার্ট সিটির আওতায় আসতে দেননি। যদি আজকে সেই জায়গায় আওতায় আসতো, আজকে এই বিধাননগর চণ্ডীগড়ের মতো আধুনিক শহরে পরিণত হতো। এই বিধাননগর পুনে, নাগপুরের মতো, ভুবনেশ্বরের মতো আধুনিক শহরে পরিণত হতো। কানপুরের মতো, নওডা, গাজিয়াবাদের মতো আধুনিক শহরে পরিণত হতো, যে শহরে রাস্তার উপর দিয়ে ইলেকট্রিকের তার নেই, আন্ডারগ্রাউন্ডে সব ইলেকট্রিকের তার রয়েছে। যে শহরে পরিশ্রুত পানীয় জল, সেখানে আর্সেনিক মুক্ত পানীয় জল 24 ঘন্টা, যে শহরগুলো গ্রিন সিটি মিশনে অমৃত যে স্কিম তার মাধ্যমে দেওয়া হয়, যে শহরগুলোতে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে সুন্দর মনোরম পার্কের ব্যবস্থা আছে, ওয়ার্ড ভিত্তিক হেলথ সেন্টার আছে, যে এলাকাগুলিতে আধুনিক শহরের আওতায় একটাও পেট্রোল ডিজেল যুক্ত গাড়ি চলাচল করে না, সম্পূর্ণ সিএনজি চালিত এবং ব্যাটারি চালিত ইলেকট্রিক পরিবেশ বান্ধব গাড়ি যাতায়াত করে, এই শহরের মতো এই শহরকে নরেন্দ্র মোদীজি গ্রিন সিটি মিশনের আওতায় আনতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, এখানকার যে সরকার আছে রাজনীতি করা ছাড়া আর অন্য কথা বলেন না। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেই বাড়ির টাকা নেন কোটি কোটি টাকা, আর নামটা লিখেন কি বাংলা আবাস যোজনা। যে যোজনাতে প্রধানমন্ত্রীর বাড়ির আবাস যোজনা আরবান, সেই বাড়ির নাম পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, অন্য কিছু করে না। আজকে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা, এই চিকিৎসার আওতায় ভারতবর্ষের 13 কোটি মানুষ সুবিধা পেয়েছে। শুধুমাত্র রাজনীতি করার কারণে মোদীজি স্কিম, তাই এই রাজ্যে আয়ুষ্মান ভারত আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার চালু করেনি। হেলথ কার্ড বলে কার্ড চালু করা হয়েছে, যে হেলথ কার্ডে আপনি দেখবেন, আপনি যদি পশ্চিম বাংলার বাইরে যান, আপনি যদি ভেলোর সিএমসিতে যান, আপনি যদি মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, আপনি যে কোনো এইমসে যদি যান, যদি বেঙ্গালুরুতে ডক্টর দেবী শেঠির হসপিটালে যান, বা চেন্নাই আপনার হায়দ্রাবাদে শঙ্কর নেত্রালয়ে যান, সেখানে কিন্তু মমতা ব্যানার্জির হেলথ কার্ড, স্বাস্থ্য সাথীর কার্ড, সেটা গ্রহণ করা হয় না। এই রাজ্যের বাইরে এই স্বাস্থ্য সাথীর হেলথ কার্ডের কোনো মূল্য নেই, গ্রহণ করা হয় না। অথচ গায়ের জোরে আয়ুষ্মান ভারত যে সুযোগ গোটা ভারতবর্ষ পাচ্ছে, আঞ্চলিক দলের সরকার, বিরোধী দলের সরকাররা নিচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারতের মধ্যে আমাদের নিয়ে যেতে পারেনি। তাই যারা নগরায়নের প্রকৃত ছোঁয়া চান, যারা দলহীন পৌর কর্পোরেশনের পরিষেবা চান, যারা চান যে ভোটের সময় রাজনীতি হবে, ভোট শেষ হয়ে যাবে, নাগরিকদের নিয়ে ওয়ার্ড কমিটি তৈরি করে নাগরিকদের নিয়ে তার পুরসভা পরিষেবা ঠিক করা হবে, তাদেরকে এবারে পরিবর্তন করতে হবে।
ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে ভোট দিতে হবে। আজকে জনগণের উপর আস্থা নেই বলে এই পাশে 38 নম্বর ওয়ার্ডে ভোট পরবর্তী সময় 2রা মের পরে বাড়িতে বাড়িতে ঢুকে ওখানকার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল দত্ত অত্যাচার করেছে প্রত্যেকটি হিন্দু পরিবারের উপরে। আজকে সেই ওয়ার্ডে আজকে প্রার্থী ছাড়া একজন সমর্থককেও বেরোতে দেওয়া হচ্ছে না। এখানে দেবাশিস জানা বসে আছেন, তার সঙ্গে যে ডাক্তার বাবুরা, যে রিটায়ার্ড শিক্ষকরা প্রচারে বেরিয়েছিলেন, সন্ধ্যার পরে তৃণমূলের হল্লা বাহিনী গিয়ে তাদের বাড়িতে পচা ডিম ছুড়ে মারছে, তাদের বাড়িতে মস্তানি করা হচ্ছে, তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, যদি তোমরা বিজেপি বা বিরোধী দলের প্রচারে যাও তোমাদের এখানে বসতে দেওয়া হবে না। এমনকি যে পার্কে গতকাল আমি সভা করেছি, ওই পার্কে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সিনিয়র সিটিজেনরা আড্ডা মারতেন 35 জন বসে। 25 জন লোক এসে ওই পার্কের লোকেদের বলেছে যে তোমরা এখানে বসে বিজেপির হুইসপারিং প্রচার করো, এখানে তোমাদের বসতে দেওয়া হবে না। এই রকম একটা পরিবেশ গোটা বিধাননগর জুড়ে করিয়েছে এরা, করতে চাইছে এরা। এটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। আমি বামফ্রন্টের বিরুদ্ধে লড়েছি ছাত্রাবস্থা থেকে। আমি সিপিআইএম এর অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে লড়েছি। নন্দীগ্রামের গণ আন্দোলনে সামনে থেকে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে জমি অধিগ্রহণ বিরোধী 14ই মার্চের গণহত্যা বিরোধী লড়াইতে লড়েছি, জঙ্গলমহলে লড়াইতে লড়েছি। কিন্তু সিপিএম যা করেনি তার থেকে 100 গুণ বেশি অত্যাচার, 100 গুণ বেশি দলতন্ত্র এই তোলামূল পার্টি করছে পশ্চিম বাংলায়। আপনারা জেনে রাখুন, এই পরিবেশ তৈরি করা হয়েছে পশ্চিম বাংলায়। এই জিনিস বেশি দিন চলতে পারে না। আমরা দেখেছি 2006 সাল বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বলছেন উই আর 235, দে আর 30 উইল ডিক্টেট আস। আমরা 235, ওরা তো মাত্র 30, ওদের কথা তো শুনবো না। কিন্তু আপনারা দেখেছেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে সেই 235-এর পিরামিড কোথায় ভেঙে চুরে তছনছ হয়ে গেল। গণতন্ত্রে সব সময় মানুষই শেষ কথা বলে। বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা, পেশি শক্তি, পুলিশ, অর্থ এগুলো শেষ কথা বলে না। ভারতবর্ষ হলো পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে মানুষই শেষ কথা বলেন। সেই কারণে ডক্টর বি.আর. আম্বেদকররা যেদিন সংবিধান লিখেছিলেন তার প্রথম কথা ছিল আমাদের সংবিধান পরিচালিত হবে ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল পদ্ধতিতে। আর মমতা ব্যানার্জির সরকার গোটা পশ্চিমবঙ্গের ব্যবস্থাটাকে পাল্টে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টিতে পরিণত করেছে। তার বিরুদ্ধে 12 তারিখে আপনাদের নীরবে ওদের কাছ থেকে স্লিপ দিতে হবে আর ভোটটা দিতে হবে পদ্ম ফুলে EVM এ বোতাম টিপে। এই বিনম্র আবেদন বিধাননগরের বাসীর কাছে করতে চাই। বিধাননগরের নাগরিক পুরসভার কথা আপনারা জানেন, এটা হলো ডেঙ্গুর আতুর ঘরে পরিণত করেছে। এখানে নাগরিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, সাংস্কৃতিক পরিষেবা, ক্রীড়া ক্ষেত্রের বিকশন কোথাও কিছু হয়নি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে কি করেছে এরা? জ্যোতিবাবুর নামের প্লেটটাকে ভেঙে সরিয়ে দিয়েছে। এই কাজটা এরা করেছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা কিছু করতে পারেনি। কোথাও ডক্টর বিধানচন্দ্র রায়ের নামের প্লেট, কোথাও অজয় মুখার্জির নামের প্লেট, কোথাও জ্যোতিবাবুর নামের প্লেট। এই প্লেটগুলোকে শুধু বদলে দিয়েছে। আপনারা দেখবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন। সেই জায়গায় গিয়ে দেখুন জ্যোতিবাবুর নাম খুঁজে পাবেন না। আন্ডার 17 খেলা হয়েছিল, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের খেলা হয়েছিল। সেই খেলার সময় নীল সাদা রং করতে গিয়ে জ্যোতিবাবুর প্লেটটাকে হাওয়া করে দিয়ে মমতা ব্যানার্জির প্লেট লাগিয়ে দিয়েছে। আপনি যাবেন নন্দনে, সেই নন্দন সত্যজিৎ রায়ের হাতে উদ্বোধন হয়েছিল। সত্যজিৎ রায়ের নামগন্ধ কোথাও পাবেন না। নন্দনের একটা 300 আসনের অ্যানেক্সি তৈরি করতে গিয়ে গোটা নন্দনে সত্যজিৎ রায়ের নাম গন্ধ মুছে ফেলে দিয়ে মমতা ব্যানার্জির নাম প্লাকার লাগিয়ে দিয়েছে এই তোলামূল পার্টি, এই তোলামূল কংগ্রেসের সরকার। পশ্চিম বাংলার সংস্কৃতি, পশ্চিম বাংলার অগ্রগতি এদের হাতে বিপজ্জনক হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে এবারে অষ্টমীর দিন দেবী মা দুর্গা
বাংলাদেশে বাঙালিরা থাকেন, হিন্দুরা থাকেন, সেখানে কয়েক হাজার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। এবারে দেখলেন আপনারা অষ্টমীর দিন মা দুর্গা সেখানে বজরংবলীর মূর্তির নিচে অন্য সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে 5 দিন ধরে বাংলাদেশ জুড়ে অত্যাচার করা হলো হিন্দু বাঙালিদের উপরে। 200 মন্দির ভাঙা হলো। নোয়াখালীতে রামকৃষ্ণ মিশন মন্দির, নোয়াখালীতে ইস্কনের মন্দির, রাম ঠাকুরের মন্দির, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, সেই সমস্ত মন্দিরকে ভেঙে তছনছ করা হলো। 500-র বেশি দুর্গা মণ্ডপ তছনছ করে দেওয়া হলো। আপনারা দেখেছেন। 5 দিন পরে ধরা পড়ল কে? আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা কেউ করতে পারি না। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি। স্বামী বিবেকানন্দ দুটো কথা বলেছিলেন। একটা হলো তুমি গর্ব করে বলো আমি হিন্দু, আরেকটা কথা তিনি বলে গেছিলেন যে নিজের ধর্মের প্রতি সবসময় আস্থাশীল হবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই নীতিতে কিন্তু আমরা হিন্দুরা সনাতনীরা চলি। আজকে বাংলাদেশে 5 দিন পরে ইকবাল হোসেন বলে একজন ধরা পড়ল, যিনি তার ওই পবিত্র ধর্মগ্রন্থ রেখে আজকে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে আক্রমণ নামিয়ে এনেছিলেন। আমি আপনাদের কাছে এই কথা কেন বলছি? 1000 কিলোমিটার পশ্চিম বাংলার বর্ডার, 500 কিলোমিটার কাঁটাতার আছে, বিএসএফ পোস্টিং আছে, 500 কিলোমিটার জলপথ সুন্দরবন, সেখানে কিচ্ছু নেই। এরা সব সুন্দরবন থেকে ডিঙ্গি করে উঠছে গোসাবার বিভিন্ন দ্বীপে, তারপরে ক্যানিং বারুইপুর রোড ধরে অথবা বাসন্তী হাইওয়ে ধরে তারা কলকাতায় বাসা বাঁধছে আর গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের ডেমোগ্রাফি, আমাদের রাজ্যের অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা করছে কারা? তৃণমূল পার্টি, তৃণমূল কংগ্রেস। ফলস এপিক কার্ড, আধার কার্ড, ভোটার লিস্টের নাম তুলছে এরা। আপনারা কান খুলে শুনে রাখুন, বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার খুনি আসামি মাস্টার মাজেদ বলে এই কাছেই পার্সার কাছে কাটিয়ে দিয়েছেন 15 বছর। 10 বছর সিপিএম তাকে ধরে দেয়নি, 5 বছর মমতা ব্যানার্জির সরকার তাকে খুঁজে দেয়নি। এনআইএ এসে তাকে তুলে নিয়ে গিয়ে ঢাকাতে নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। আজকে মাজেদরা পশ্চিমবঙ্গকে সেফ প্লেস হিসেবে তারা মনে করছে। ঠিক একইভাবে কিছুদিন আগে সোনারপুরে আপনারা দেখলেন আব্দুল মান্নান এবং লালটু শেখ বলে বাংলাদেশের লোকেরা ধরা পড়ল। তাদের কাছ থেকে 55টা ভুয়া এপিক কার্ড পাওয়া গেল। যত হেফাজতের লোক, যত জামাতের লোক, যত রাজাকাররা আছে তারা পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ হিসেবে বেছে নিচ্ছে। আর মমতা ব্যানার্জির সরকার তাদেরকে ভোটার হিসেবে তৈরি করছে। তাই তো মমতা ব্যানার্জি বলেন যে গরু দুধ দেয় তার আমি লাথি খেতে রাজি আছি। মমতা ব্যানার্জির পরামর্শদাতা বলেন আমরা তো 30 থেকে শুরু করব, আর বিজেপিকে 0 থেকে শুরু করতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে যদি আপনারা বাঁচাতে চান, পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি হিন্দু পাঞ্জাব এবং হিন্দু পশ্চিমবঙ্গ দিয়ে গেছেন। যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান তাহলে পদ্ম ফুলে ভোট দেওয়া ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নেই। আমি সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ কর্মচারী, পৌরসভা পঞ্চায়েতের স্থায়ী কর্মী সকলের কাছে অনুরোধ করব যে আপনারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার দিকে তাকিয়ে দেখুন। কলকাতা কর্পোরেশন কিছুদিন আগে নোটিশ দিয়ে বলছে যে পেনশনের টাকা দিতে পারবো না, পিএফ এর টাকা দিতে পারবো না। এই প্রথম পশ্চিমবঙ্গে জানুয়ারি মাসে সরকারি কর্মচারীরা তারা ডিএ পাননি, ডিএ বর্ধিত ডিএ ঘোষণা হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুলাই মাসে 3% ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্টও এই রাজ্যের দেউলিয়া সরকার দিতে পারবে না। তার কারণ বামফ্রন্ট যেমন 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছে, মমতা ব্যানার্জির সরকার আমাদের মাথার উপর চাপিয়েছে 5,65,000 কোটি টাকা ঋণের বোঝা। সমস্ত রেকর্ড ভেঙে জানুয়ারি মাসে এক মাসে 3 বার ঋণ নিয়েছে এই দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার। আমরা আওয়াজ তুলুন দলমত নির্বিশেষে, ভাতা নয় চাকরি চাই,
আপনারা আওয়াজ তুলুন দলমত নির্বিশেষে। 2 কোটি বাংলার বেকার শিক্ষিত ছেলেরা মেয়েরা বাঙ্গালুরু যাচ্ছে, জার্মানি যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। আমাদের রাজ্যে কোনো চাকরির সুযোগ নেই। সেক্টর 5-এ একটার পর একটা আইটি হাব বন্ধ হয়েছে। আমাদের রাজ্যের উচ্চশিক্ষিত ছেলেরা বাইরে গেছে। নীতি আয়োগের রিপোর্ট পড়ুন, সবচেয়ে বেশি কর্মসংস্থান কোথায়? বাঙ্গালুরুতে 71%। আর সবচেয়ে কম কর্মসংস্থানের সুযোগ কোথায়? মাত্র 3% পশ্চিমবঙ্গে। তাই আপনারা যদি বাঙালিরা না জাগেন, ঐক্যবদ্ধ না হন, আমাদের জায়গাটা শেষ হয়ে গেল। কি পেয়েছে বাংলার মানুষ? শিল্পের দিকে তাকিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কোন বড় ভারী শিল্প আনতে পারেননি। তার কারণ আমি উনার মন্ত্রিসভার সদস্য ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জমি নীতি আছে, সেই নীতিতে কোনো শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগকারী আসতে পারবেন না। তাতে পরিষ্কারভাবে বলা হচ্ছে তোমাকে এসে জমি কিনতে হবে, তোমাকে এসে জমি বাঁচতে হবে, সরকার কোনো ভূমিকা গ্রহণ করবে না। আজকে আগের কথা ছেড়ে দেন, 10 বছরে 5ই মে তৃতীয়বারের জন্য শপথ নেওয়ার পরে শিল্পক্ষেত্রে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গবাসীকে কয়েকটা বড় বড় তালা উপহার দিয়েছেন। নৈহাটি জুট মিল বন্ধ হয়েছে, চন্দননগরের গন্দলপাড়া জুট মিল বন্ধ হয়েছে, ভদ্রেশ্বর জুট মিল বন্ধ হয়েছে, সুতোর বড় কারখানা কেশরাম রেয়ন বোলাগড়ে বন্ধ হয়েছে, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে, ডাবরের কারখানা মধ্যপ্রদেশে চলে গেছে, শিবরাজ সিং চৌহান নিয়ে চলে গেছে। পশ্চিম বাংলার শিল্পক্ষেত্র অন্ধকারে পরিণত হয়েছে। একদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়রা তারা 3 লক্ষ টাকার উপদেষ্টার চাকরি পান, আর আমাদের এসএসসির ছেলে মেয়েরা, এসএসসির পাস করা ছেলে মেয়েরা বিকাশ ভবনের সামনে লাঠি খায় নয়, জল কামানের জল খেতে হচ্ছে তাদের। আমাদের 9 থেকে 12 এসএলসিটির ছেলেরা আজকে মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে বসে এই শীতের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। বাংলার বেকারের পরিমাণ কত? 2 কোটিতে পরিণত করেছে। আমি তৃণমূলের মিছিলে হাঁটতাম আর বলতাম 1 কোটি বেকার তৈরি করলো কে? বামফ্রন্ট আবার কে? আর এখন 2 কোটি বেকার তৈরি করলো কে? মমতা ব্যানার্জি আবার কে? পিসি ভাইপোর কোম্পানি আবার কে? পশ্চিমবাংলার এই অবস্থা থেকে যদি মুক্তি দিতে হয়, সবাইকে বিজেপির পতাকা তলে আসতে হবে, নরেন্দ্র মোদীজির আদর্শে বিশ্বাসী হতে হবে। কারণ আপনারা আফগানিস্তানের ঘটনা দেখেছেন, যদি শক্তিশালী দল, শক্তিশালী নেতার হাতে দেশ না থাকে, তাহলে কিন্তু আপনি সুরক্ষিত নন। পাকা বাড়ি করুন, সম্পদ করুন, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করুন, কিন্তু দেশ যদি সঠিক ব্যক্তির হাতে না থাকে, সঠিক নেতার হাতে না থাকে, তাহলে কিন্তু আপনাকে সুরক্ষা দিতে পারবেন না। আজকে তালিবানরা আফগানিস্তান দখল করার পরে আপনারা দেখেছেন শিখ সম্প্রদায়, জৈন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের লোকেদের বাড়ি ঘর সম্পদ ফেলে দিয়ে মোদিজির পাঠানো দেবী শক্তি এয়ারফোর্সের যে উদ্ধারকারী টিম, তাতে বেরিয়ে আসতে হয়েছে। তাহলে আপনারা একটু ঐক্যবদ্ধ হন, আপনারা বেরিয়ে এসে ভোট করুন, সন্ত্রাস উপেক্ষা করে ভোট করুন। আপনাদের রাজ্যের বিরোধী দলনেতা যদি চোখে চোখ রেখে লড়াই করতে পারে, আমি আশা করব এই রাজ্যের গণতন্ত্র প্রিয়, শিক্ষিত, সচেতন, বিবেক বুদ্ধিমান মানুষ যারা ভারত মাতার প্রকৃত সন্তান, তারা আগামী 12 তারিখে বেরিয়ে এসে পদ্ম ফুলে বোতাম টিপে ভোট দিয়ে আপনারা এই ঘটনাগুলির প্রতিবাদ করবেন। পরিশেষে আপনারা দেখেছেন কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। একটা সময় বামফ্রন্ট প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়ে কয়েক বছর পিছিয়ে দিয়েছিল আমাদেরকে, আর আজকে 2 বছরেরও বেশি সময় ধরে মমতা ব্যানার্জির সরকার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। 500 জন নিয়ে বিয়ে বাড়ি হবে, মিছিল মিটিং হবে, একটার পর একটা নির্বাচন হবে, কোথাও করোনা আপনি খুঁজে পাবেন না। মদের দোকান সারা রাত্রি খোলা, কোথাও করোনা আপনি পাবেন না। পানশালা, ড্যান্স বার, বিউটি পার্লার, কোথাও আপনি করোনা পাবেন না। খেলা হবে, মেলা হবে, কোথাও করোনা পাওয়া যাবে না। করোনা একমাত্র পাওয়া যাবে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে,
স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আর লোকাল ট্রেনে। এইটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নীতি। কারণ পশ্চিমবঙ্গ সরকার চায় না কেউ শিক্ষিত হোক। শিক্ষিত হলে বেকার হবে, বেকারদেরকে চাকরি দিতে হবে। তাই চাকরি দেওয়ার গল্প শেষ। ভাতা নিন, ভোট দিন, 500 টাকা তোর মাকে দি, তোকে চাকরি দেব কেন? এই 500 টাকা দেওয়ার পরে মায়ের 500 টাকা কাজে লাগানোর ব্যবস্থা করেছেন মমতা ব্যানার্জি। আর কিছু নাই করুন, পাড়ায় পাড়ায় মদের দোকান লাইসেন্স দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার। যখন দীপাবলিতে মোদিজি ডিজেলে 10 টাকা লিটারে, পেট্রোলে 5 টাকা করে কমাচ্ছেন, তখন মমতা ব্যানার্জির সরকার 850 টাকা বিদেশি মদের বোতল, তার টাকা কমিয়ে করছেন 550 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 28 টাকার নতুন ফ্লেভারের মেহুল মদ এনেছেন। এত সস্তা দামের সুস্বাদু গন্ধে পরিপূর্ণ মদ পাড়ায় পাড়ায় পাওয়া যাচ্ছে, তার ব্যবস্থাই সরকার করেছে। যারা চান পশ্চিমবঙ্গ থেকে মদটা উৎখাত হোক, নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম রক্ষা পাক, তাদের সবাইকে দল বেঁধে এই সরকারের বিরুদ্ধে, এই পার্টির বিরুদ্ধে আগামী 12 তারিখে পদ্ম ফুলে ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে। এই কথা বলে যেহেতু আত্মায় প্রচার শেষ, আমাদের পার্টির প্রধান মুখপাত্র, পরীক্ষিত নেতা শ্রমিক ভট্টাচার্য, তিনি অত্যন্ত সুবক্তা, আমার থেকেও আরো ভালো বলেন। তার কথা খানিকটা আপনারা শুনবেন। মাননীয় মিনু দেবী, আপনি অনেক দিন ধরে আমার সহকর্মী ছিলেন। আপনি চেয়েছিলেন এই সভাটা বন্ধ হোক। আপনি চেয়েছিলেন দুবার অটো নিয়ে যাতায়াত করলাম, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাক। আমাদের প্রার্থী পারমিতাও পালায়নি, আর আমরাও ছাড়িনি। সভা করলাম, 200 মাইক ছিল, 4000 লোকের কানে ঢুকিয়ে দিয়ে গেলাম। কেন তোলামূলকে ভোট দেবেন না? কেন দেশপ্রেমী, জাতীয়তাবাদে বিশ্বাস করা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আপনারা পরিবর্তন করে বিধাননগরে মানুষের কাউন্সিলর নির্বাচিত করবেন, কাটমানি খাওয়া কাউন্সিলরদের হারাবেন। এটুকু আজকে আমরা প্রমাণ করে গেলাম। সবাই ভালো থাকবেন।